আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 38 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিধি হলুদ বাড়তে বাড়তে ঘেমে গেছে, ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। জয়া নিজের ওনা দিয়ে নিধির কপালে ঘাম মুছে বলল, আপু তুই রাখ, আমি বেটে দিচ্ছি। নিধি মাথা চাকালো, তারপর বলল, না আমি পারবো, তুই বরং আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আয়। বাড়ির সদর দরজার গ্রামের কিছু মানুষজন আজগর চৌধুরীর সাথে কথা বলছেন দরকারি কিছু জিনিস নিয়ে। নাজদিন ছিঁড়ি বেয়ে নিচে নেমে চারপাশে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললো। গায়ের টি শার্টখানা ঘামে ভিজে গেছে। ছাদে গিয়েছিল সে, গরমে বেহাল দশা। সে সদর দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। খানিকক্ষণ পরে শুরু হবে ব্যস্ততা। বাগানে চলছে রান্নার কাজ। গরু দিয়ে নরম খিচুড়ি রান্না হচ্ছে, ঘ্রাণে পুরো বাড়ি মেতে উঠছে। বাচ্চাদের খিলখিলিয়ে হাসি আর দাপাদাপির শব্দ ভাসছে বাতাসে। উপরতলার দক্ষিণে শেষের ঘরটায় চলছে নীরবতা। ফ্যানের হালকা বাতাসে মিশে আছে দুই নরনারীর গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ। হালকা রোদের আলোয় ঝাপসা হয়ে আছে পুরো কক্ষ। জানলার পর্দা উঠছে ধীর বাতাসে। কায়নাত গুটি মেরে হাত পা গুটিয়ে অনর বুকের সাথে লেগে আছে। অন যত্ন করে আঁকড়ে ধরে গভীর নিদ্রায় তলিয়ে। ছোট বাচ্চার মতো এলোমেলো চুলে ঘুমিয়ে কায়নাত। নিচ থেকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে কপাল কুচকে পিটপিট করে চোখ খুলে দেখলো অর্ণ। বুকের উপর গরম নিঃশ্বাসের আচর পেতে দৃষ্টি নত করে দেখলো এলোমেলো কায়নাতকে। সে নিজের কপালে স্লাইড করে কায়নাতের এলোমেলো চুলগুলো একপাশে এনে রাখলো। গায়ের শাড়ি শরীরে নেই, বিছানায় লুটিয়ে গেছে সেটা। অর্ণ কাঁথা দিয়ে ওর শরীর ঢেকে কপালে হাত রাখলো। জ্বর কমেছে একটু, সে উঠে বসলো। অর্ণ কায়নাতের গালে হাত রেখে বলল, এই মেয়ে শুনছো, ওঠো তো। কায়নাত চোখ না খুলে আদসরে গুঙ্গালো। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। অর্ণ ঘুম চোখে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে অর্ধেক বালতি পানি এনে কায়নাতের মাথায় ঢাললো। প্রেমকে মেসেজ করে বলল সব। খানিকক্ষণ পর প্রেম হাতে ওষুধ এনে দিয়ে গেল অর্ণকে। খাবার খাওয়ার পর খেতে বলেছে। কায়নাত দুর্বল শরীর নিয়ে কোনো রকম উঠে বসলো বিছানায়। শরীর ব্যথায় টনটন করছে। লাল চোখে অর্ণর গম্ভীর মুখ দেখে চোখ বন্ধ করে দুহাত বিছানায় ভর দিয়ে মাথা ঝুঁকালো। তারপর বলল, কয়টা বাজে? কায়নাতের প্রশ্নের উত্তর না দিয়ে অর্ণ কায়নাতের পাশে এসে বসলো। কপালে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আকনামি করে পুকুরে গোসল করতে গিয়েছিলে কেন? কায়নাত বলল, মাথাটা ভীষণ ব্যথা করছে, নিধি আপু বা নিশা আপুকে একটু ডেকে দিবেন, গোসল করলে বোধহয় ভালো লাগবে। অর্ণ বলল, এখন গোসল করা যাবে না, ইডিয়েট। কায়নাত ধীরে সুস্থে বিছানা থেকে নেমে আলমারি থেকে শাড়ি বের করে একাই ওয়াশরুমে ঢুকলো। খানিকক্ষণ পর বের হলো গোসল সেরে। শরীরটা হালকা লাগছে এখন। সে আয়নার সামনে এসে ভেজা চুলগুলো ভালো করে মুছে টাওয়াল বারান্দায় দিয়ে শাড়ির আঁচল মাথায় চেপে ভেজা শাড়ি হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেল। অন্য শুধু চুপচাপ সব দেখে গেল। সে বিছানায় সুন্দর করে গুছিয়ে বের হলো ঘর থেকে। এখন বেশ সকাল হয়েছে। স্বার্থ শের আর প্রেম সহ বাড়ির ইয়াং কাজিনরা সাদা লুঙ্গি আর গেঞ্জি পরেছে। স্বার্থ লুঙ্গি হালকা উঁচিয়ে বাগানে দাঁড়িয়ে রান্না দেখছিল। পাশে প্রেম দাঁড়িয়ে। হঠাৎ একটা বাচ্চা এসে স্বার্থ লুঙ্গির ভেতরে ঢুকে স্বর তুলে বলল, টুনটুনি পাখি নাচো তো দেখি। প্রেম হতভম্ব হয়ে স্বার্থর দিকে তাকাতেই স্বার্থ চিৎকার দিয়ে উঠল। লুঙ্গির গিট খুলে ছিটকে দূরে সরে যেতেই বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। ছোট একটা বাচ্চা ছেলে দাঁত বের করে হাসছে। স্বার্থ নাক মুখ কিচে বন্ধ করে দাঁত চেপে বলল, প্রেমের বাচ্চা ধর আমাকে। প্রেম তাড়াতাড়ি স্বার্থর নিকট এগিয়ে গেল। তারপর বলল, কি হলো তোমার? নিচে তো প্যান্ট আছেই। স্বার্থ প্রেমের কাঁধ আগ্রে ধরে দাঁত চেপে বলল, প্যান্ট আছে, পয়েন্ট নেই। বাবুর্চিরা মিটিমিটি হাসছে। প্রেম অসহায়ের মতো বাচ্চাটার দিকে তাকাতেই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। স্বার্থ চিৎকার করে বলল, হসপিটালে চলো প্রেম আপু। তখন বাড়ি থেকে অর্ণ বের হলো। স্বার্থর এহেন পোশাক দেখে এগিয়ে এলো কাছে। তারপর বলল, কি হয়েছে তোর? স্বার্থ বলল, ভাই আমার গার্ডেনের গেট ভেঙে গেছে। প্রেম সব খুলে বলতে অর্ণ দাঁত চেপে সেখান থেকে চলে গেল। প্রেম স্বার্থকে নিয়ে বাড়ির ভেতর নিয়ে গেল। খানিকক্ষণ পর খাওয়ার ব্যবস্থা করা হলো। খাওয়া দাওয়া শেষ করে রাহেলা বানু কায়নাতকে নিজের কাছে ডাকলেন। কায়নাত সবে খাওয়া শেষ করেছে। গুটি পায়ে দুর্বল শরীর নিয়ে বড় দাদি শাশুড়ির কাছে যেতে তিনি কাটকাট কণ্ঠে বললেন, বাড়ির একমাত্র বউ তুমি, কাজ কাম করা বাদ দিয়ে জামাইয়ের লেজ ধরে থাকো কেন? কায়নাত হতবাক এহেন কথায়। তারপর বলল, আমি কিছু বুঝলাম না দাদি। রাহেলা বানু আবারও বলল, বুঝো না মানে? দুধ খাওয়া হেন, বিয়া হয়েছে, জামাই বাড়ি থাকো, কাজ কাম নাই তোমার, সারাদিন ঢ্যাং ঢ্যাং কইরা ঘুরলে হইব? আমাকে বাড়ির নিয়ম নীতি আছে বুঝছো, জামাইয়ের পিছাইরা কাম করো। তারপর গলা উঁচিয়ে লতা বেগমকে ডাকলেন। লতা বেগম এটো প্লেট বাড়ির বা পাশে রেখে এসেছেন, সেখানে থালা বাসন ধোয়া হবে। তিনি আসতেই রাহেলা বানু বললেন, ওরে নিয়ে যাও আব্দুর বউ, যেনে থালা বাসন ধোয়া লাগবো ওইনে দিয়ে আসো। লতা বেগম মাথা নাড়ালেন। কায়নাত শুকনো ঢুকিলে মাথায় কাপড় ঠিক করে লতা বেগমের পিছু নিল। তার মোটেও খারাপ লাগছে না দাদির কথাই, কারণ শ্বশুর বাড়ি যেহেতু এসেছে কাজ তো করতেই হবে, কিন্তু শরীরটা যে ভীষণ খারাপ। কায়নাতকে বাড়ির বা পাশে এনে লতা বেগম বললেন, মিনাকে পাঠিয়ে দিচ্ছি। লতা বেগম চলে গেল। মিনা কিছুক্ষণ পর এলো। দুটো টুল এনে একটা কায়নাতকে দিয়ে আরেকটা এসে বসলো। কায়নাত শাড়ি গুটিয়ে আঁচল কোমরে গুজে জুতা খুলে ভালো করে বসলো। মিনা কায়নাতকে শুকনো মুখ দেখে বলল, ভাবির কি শরীর খারাপ? এমন শুকনো শুকনো লাগতেছে কেন মুখ? কায়নাত প্লেট ধুতে ধুতে বলল, না মিনা আপা, শুধু একটু মাথা ব্যথা করছে। মিনা বলল, তাইলে তুমি রাখো, আমি করবো নিয়ে। কায়নাত বলল, সমস্যা নেই, পারবো আমি। মিনা আর কথা বললো না, টুকটাক কথা বলতে বলতে কাজ করতে লাগলো। এদিকে অর্ণ সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে হলুদ দেওয়া হয়ে গেছে হাসানকে। কিছু মানুষ মেয়ের বাড়ি
যাবে এখন? কায়নাত হলুদ শাড়ি পরে চুলে খোপা করেছে, তারপর শাড়ির লম্বা আঁচল দিয়ে সুন্দর করে মাথায় ঘুমটা দিয়েছে। হাতে আজ কাচের রেশমি চুড়ি, চোখে চিকন কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। এর থেকে বেশি সাজার সাহস হয়নি তার। বাড়িতে এত ভিলেন, সে ঘর থেকে বের হতেও ভেতরে কাঁপে। তার মধ্যে রাহেলা বানু তো আছেই। যদি দেখে বাড়ির বউ সাজগুজ করে বাইরে গিয়েছে, তাহলে ইতিহাস ঘটে যাবে। কায়নাত সুন্দর করে তৈরি হয় আয়নায় নিজেকে একবার দেখে নিল। আজকাল নিজেকে কিশোরী নয়, বরং যুবতী নারী মনে হয়। শাড়ি পরলে বুঝি সব মেয়েকেই বড় বড় লাগে, হয়তো তাই। কায়নাত পিছু ঘুরে দরজার দিকে তাকাতেই চমকে উঠল। অর্ণ পকেটে হাত গুজে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। কায়নাত বুকে থুতু দিয়ে বলল, আল্লাহ মাফ করুক, এমন ভূতের মতো দরজায় দাঁড়িয়েছেন কেন? অর্ণ সোজা হয়ে ঘরের ভেতর ঢুকলো। কায়নাতের সামনে এসে দাঁড়িয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কায়নাতের ঠোঁটে হালকা লিপস্টিক ঘষে উঠিয়ে ফেললো। তারপর কায়নাতের বিস্মিত আঁখিতে দৃষ্টি রেখে বলল, এবার ঠিক আছে, হলুদ শাড়ি পরেছেন কেন? কায়নাত ফ্লোরে পা খুঁড়িয়ে দৃষ্টিনত করলো, শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, আজ না গায়ে হলুদ, দাদি দিয়েছে এই শাড়ি। হাসান ভাইয়ের বউয়ের বাড়ি যাবো যে। অর্ণ বলল, ওই বাড়ি যাবেন? কায়নাত বলল, হুম। অর্ণ বলল, যেতেই হবে? কায়নাত বলল, হুম। অর্ণ বলল, দাদি নিয়ে যাবে? কায়নাত বলল, হুম। অর্ণ আবারও বলল, সন্ধ্যায় ফিরবেন? কায়নাত বলল, হুম। অর্ণ ভালো করে কায়নাতকে দেখলো। মেয়েটা শাড়ি পরে কিন্তু কখনো শরীরের একটু অঙ্গও দেখা যায়নি। ঢাকায় কয়েকবার সিল্ক কাপড়ের শাড়ি পরায় হয়তো ঝামেলা হয়েছিল শাড়ি সামলাতে। হলুদ রঙের শাড়িটা যেন কায়নাতের গায়ে একটু বেশিই ফুটেছে। অর্ণ গলা কেসে বলল, কে কে যাবে? কায়নাত বলল, অনেকেই যাবে। অর্ণ বলল, কে নিয়ে যাবে? কায়নাত বলল, নাজনীন ভাই। অর্ণ হুট করে ঘরের দরজা লাগিয়ে দিল। কায়নাত হতভম্ব হয়ে বলল, দরজা লাগালেন কেন? আমি তো যাবো এখন। অর্ণ আলমারি থেকে একটা ধূসর রঙের টি শার্ট আর কালো প্যান্ট বের করে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ চুপচাপ ঘরে বসে থাকুন। মিনিট দশেক পর অর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছে দেখে নিল কি যেন। কায়নাত ঠোঁট কামড়ে চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখলো অর্ণর কাজকর্ম। অর্ণ চুলগুলো ঠিক করে মানিব্যাগ আর ফোন পকেটে রেখে দরজা খুলে বলল, আসুন ম্যাডাম। কায়নাত অর্ণর পিছু পিছু গেল। সিঁড়ি বেয়ে নামতে নামতে রাহেলা বানু বললেন, এতক্ষণ লাগে? কখন যাবো আমরা? সময় তো সব তুমি শেষ করে দিলে সাজতে সাজতে। ড্রয়িং রুম ভর্তি মানুষ, সবার সামনে এভাবে বলাই কায়নাত লজ্জা পেল ভীষণ। অর্ণ বুক টান টান করে কায়নাতের পেছনেই দাঁড়িয়ে আছে, দুহাত পকেটে গুজে রাখা। অর্ণ ঠোঁট কামড়ে তীক্ষ্ণ চোখে বড় দাদির আনন্দ রেখে কায়নাতের পাশে এসে ওর এক হাত আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আমি বুঝি না বড় দাদি, আপনার সমস্যাটা কোথায়? আমার বউ দিনরাত এক করে সাজবে, তাতে আপনার সমস্যা কি? এখন তো সবে 11টা বাজে, হলুদ হবে একটাই, আর আপনি এখনই লাফাচ্ছেন। আমার জানা মতে মেয়ের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। তাহলে? রাহেলা বানু দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাক করে বলল, আমার লগে বেয়াদবি করবি না, বউয়ের সাপোর্টে আমার সামনে কাটবি না। ভুল কইছি কি আমি ক? অর্ণ কায়নাতকে নিয়ে নিচে নেমে এলো, দাদির মুখোমুখি হয়ে দাঁড়ালো। চাপা নিঃশ্বাস ফেলে বলল, দরকার হলে আমি মাথায় উঠিয়ে রাখবো, আমি সেটাও করব, কিন্তু কেউ যদি আঙ্গুল তুলে সেই আঙ্গুল আমি ভাঙবো। রাহেলা বানু বলল, তুই কি আমারে কথা শোনাইতাছস? বাড়ি ভর্তি মানুষের সামনে আমারে অপমান করস তুই? অর্ণ বলল, বাবা, আপনি বাড়ি ভর্তি মানুষের সামনে আমার বউকে অপমান করবেন, আর কিছু বললেই দোষ? কায়নাত মাথা নত করে অর্ণর এক হাতের আঙ্গুল টেনে ফিসফিস করে বলল, দয়া করে চুপ থাকুন, আপনি অশান্তি সৃষ্টি করবেন না। অর্ণ ঝাড়া মেরে কায়নাতের হাত সরিয়ে দিয়ে রাহেলা বানুর চোখে চোখ রেখে বলল, ওকে দিয়ে গরুর মতো খাটানোর জন্য বিয়ে করিনি আমি। আমার কাজ করা আর বাড়ির কাজ করা আকাশ সমান তফাৎ। আমি তো আপনার সাহস দেখে অবাক হচ্ছি বড় দাদি। যেখানে আমার মা ওকে দিয়ে একটা কাজ করায় না, সেখানে আপনি ওকে এত থালা বাসন ধুতে দিয়েছেন। ওর শরীর এমনিতেই ভালো নেই, জানে না দো? রাহেলা বানুর চোখ রক্তবর্ণ হয়ে উঠল, ঠোঁট বেঁকে গেল বিরক্তিতে। তারপর বলল, তোর আমি বড় করছি, তুই আমারে শেখাইবি এখন? শরীর খারাপ থাকলে আমারে জানাইবো না কেন? আমি কি জানি শরীর খারাপ? খাটতে খাটতে কেউ কি মরে গেছে এই বাড়িতে? অন্য দাঁতে দাঁত চেপে বলল, কেউ মরেনি বলে কি আপনি ওকে গাধার মতো খাটাবেন? আমার বউ খায়নি, ঘুমায়নি, জ্বর নিয়ে শুয়েছিল, আপনি ডেকে এনেছেন থালা বাসন ধোয়াতে, এটা কি আপনার গর্ব? আতিয়া বেগম বললেন, আপা, আমি তো আগেই বলেছিলাম কায়নাতের শরীর খারাপ, কিন্তু আপনি। রাহেলা বানু তীব্র কণ্ঠে কেটে দিলেন। তারপর বলল, তুমি চুপ করো আতিয়া, তোমার বাড়ির বউয়ের জন্য এই বাড়ির নিয়ম নষ্ট করবো আমি? এই বাড়ির বউ মানে এই বাড়ির মাইয়াও, খাটতেই হইব। অন্য এক পা এগিয়ে গেল, কণ্ঠ নামিয়ে গম্ভীর স্বরে বলল, বউ খাটবে, কিন্তু জোর করে নয়। আর আজ থেকে যদি আমি দেখি ওকে এক বিন্দু অসম্মান করা হচ্ছে, সবার সামনে দাঁড়িয়ে বলছি, যার মুখ থেকে বের হবে সেই মুখ আমি ভেঙে দেব। চাপা গুঞ্জন শুরু হলো। কয়েকজন বয়স্ক মানুষ মাথা নেড়ে ফিসফিস করতে লাগলো। কায়নাত ভয়ে আর লজ্জায় ঠোঁট কামড়ে রইল। রাহেলা বানু ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ হাসি দিয়ে বললেন, দেখি তো কয়দিন এই সাহস থাকে তোর? অন্য ঠান্ডা চোখে তাকিয়ে হাত ধরে কায়নাতকে টেনে নিয়ে ঘরের বাইরে গেল। বেহরুজ বেগম ছেলের এক পাশে দাঁড়িয়ে ছেলের কথা শুনছিলেন। তার ঠোঁটের কোণে লেগে আছে শান্তিময় চিলতে হাসি। ঈশা খুশির চুটে হাত দিয়ে মুখ ঢেকে শাড়ির কুচি ধরে দৌড়ে ভাই আর ভাবির পিছু নিল। আতিয়া বেগম ঠুট্টি হেসে সবাইকে তাড়া দিলেন বের হতে। আর এদিকে হাসানের বাইক নিয়ে বের হয়েছে অর্ণ। গ্রামের পাকা রাস্তায় কালো রঙের বাইকে বসে আছে অর্ণ এবং কায়নাত। কায়নাতের ঠোঁটের কোণে লাজুক হাসি, ঠোঁট কামড়ে লাজুক চোখে বারে বারে মিররে অর্ণর গম্ভীর চেহারা দেখছে। কায়নাত বলল, একটা কথা বলবো? অর্ণ বলল, মানা করলে চুপ থাকবেন আপনি? কায়নাত মুখ বাঁকিয়ে বলল, দাদির সাথে অমন করে কথা বলবেন না, উনি তো এমনই।
অন্য কোনো উত্তর দিল না। কায়নাত আগ বাড়িয়ে কিছু বলল না। পিছু করে রাস্তায় তাকিয়ে দেখলো কয়েকটা অটো আসছে তাদের পেছনে। সেখানে চৌধুরী বাড়ির কিছু মানুষ আছে। মেয়ের বাড়ি পৌঁছাতে কিছু সময় লাগলো। মেয়ের বাড়ি একতলা বাড়ি, বাড়িটা মোটামুটি বড়ই আছে। সেখানে বাড়ির আঙিনায় মেয়ের মা বাবা কিছু আত্মীয় সবার সাথে কুশল বিনিময় করতে ব্যস্ত। মেয়েরাই এসেছেন সব, ছেলে বলতে নাজনীন, অর্ণ, আয়মান আর বিহার এসেছে। মহিলারা বাড়ির ভেতরে যেতেই অর্ণ বাড়ির বাইরে এসে সিগারেট ধরালো। পেছনে নাজনীন ধীর পায়ে হেঁটে অর্ণর পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি আসলেই সব মেনে নিয়েছিস? অর্ণ নাজনীনের দিকে ঘুরে দাঁড়িয়ে সিগারেট দূরে ছুঁড়ে মারলো। তারপর বুক টান টান করে বলল, সেটা আমার পার্সোনাল ব্যাপার। নাজনীন বলল, সবকিছু নিয়ে হেয়ালি করবি না অর্ণ, সংসার না করলে এখনো সময় আছে, ছেড়ে দে ওকে। অর্ণ বলল, তুমি ওর পাশে দাঁড়াও, আমি আপত্তি করব না, কিন্তু ভুলে যেও না পাশে দাঁড়ানো আর পাশে থাকার মধ্যে পার্থক্য আছে। তুমি ওর মুখে হাসি খুঁজো আর আমি ওর চোখে নীরবতা পড়ি। তুমি ওকে ভালোবাসি বলো, আমি ওর চোখে নিজের নাম দেখি। তুমি জিতে নিতে চাও ওকে, আর আমি হারিয়েও জানি ও কোথায় ফিরে আসবে, কারণ আমি ওর গল্পের শেষ লাইন। তুমি হয়তো একটা পাতাও নও। মনে রাখো নাজনীন ভাই, ছাড়লেও সে অন্য পুরুষের হবে না। মনে যতটুকু আশা পুষে রেখেছো ভেঙে গুড়িয়ে ফেলো। নাজনীনের চোয়াল শক্ত হয়ে এলো। দুই পুরুষের চোখের দৃঢ়তা যেন চারপাশটা থমকে আছে। দুজনের পলক স্থির, বুক টান টান। নাজনীনের রাগের চোয়াল দ্বিগুণ শক্ত হয়েছে। সে দাঁতে দাঁত পিষে বলল, তুই যদি সুন্দর মতো সংসার করতে চাস তাহলে আমি একটা কথাও বলবো না, কিন্তু যদি তুই ওর জীবন নিয়ে খেলতে চাস অর্ণ, বিশ্বাস কর আমি তখন ভাই আত্মীয় রক্ত কিছু দেখবো না, সোজা তোর গলা টান দিয়ে ছিড়বো। অর্ণ ঠুট বেঁকে এলো, হালকা কালচে ঠুট নাড়িয়ে জবাবে বলল, আর যে আমার বউকে নিয়ে বেশি বেশি মাতামাতি করবে ওর অস্তিত্বই মুছে ফেলবো। নাজনীন বলল, মানছিস তাহলে বউ হিসেবে? অর্ণ বলল, সেটা আমার ব্যাপার। অর্ণ পাশ কেটে চলে যেতে চাইলে নাজনীন বলে উঠলো, সেদিন মাঝরাতে ওই জঙ্গলে কি করছিলি তুই আর ওই বাড়িতে? অর্ণ ঠুটে ভাঁজ পড়লো, চোখে হালকা বিদ্রুপ খেলে গেল। শান্ত অথচ ধারালো স্বরে বলল, চোখ মেলানো আর হাত বাড়ানো এক কথা নয় নাজনীন ভাই, তারা চোখ দেখেনি, হাত বাড়িয়েছিল। নজর তো তুমিও দিয়েছো, তাই বলে তোমার চোখকে আমি উপরে ফেলেছি? আমি এতটাও পাষাণ নই যে চোখ দিলেই কলিজা ছিঁড়ে ফেলবো। হনহন করে প্রস্থান করলো অর্ণ। নাজনীন পেছনে শক্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার আর বুঝতে বাকি নেই যে অর্ণ তার চোখে আঙুল দিয়ে ঠিক কি বুঝিয়ে গেল। বাড়ির আঙ্গিনায় হলুদের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির এক পাশে রঙিন কাপড় দিয়ে চারপাশ ঢাকা হয়েছে। হলুদ এখনো শুরু হয়নি। কায়নাতরা বউয়ের ঘরে বসে আছে। হাসানের হবু বউয়ের নাম ফারিয়া, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। মধ্যবিত্ত পরিবার। কায়নাত তার পাশেই বসে আছে। চৌধুরী বাড়ি থেকে বউয়ের জন্য হলুদের শাড়ি পাঠানো হয়েছিল, সেটাই পরে বসে আছে সে। আরেকটা গোসলের পর পরানো হবে। বউয়ের ছোট বোন বিপাশা, সে ফারিয়ার পাশে বসে নিশাদের সাথে কথা বলছে। মেয়েটা চঞ্চল স্বভাবের। মেয়েটা কায়নাতকে বলল, তুমি দুলাভাইয়ের কি হও? কায়নাত চুপচাপ বসেছিল সবার মাঝে। হঠাৎ এহেন প্রশ্নে নড়েচড়ে বসে ধীরকণ্ঠে বলল, হাসান ভাই আমার বড় ভাসুর। মেয়েটা আশ্চর্য হয়ে বলল, উনার ছোট ভাইও বিয়ে করে ফেলেছেন? কায়নাত বলল, না, আমি ওনার মেজো চাচার বড় ছেলের বউ। কথাটা বলেই যেন মুখের রক্ত জমাট বাঁধলো। লজ্জায় দৃষ্টি নত করলো। বিপাশা ভ্রুকুচকে বলল, ও আমি ভাবলাম দুলাভাইয়ের আপন ভাই। পাশেই অনেকেই বসেছিলেন। ঘরের জানালা খোলা থাকায় বাইরের উঠোনে সব দেখা যাচ্ছিল। বেহরুজ বেগম এবং বড়রা সবাই ঘরের বাইরে। মেয়ের বাড়ির কিছু বয়স্ক আত্মীয় ফারিয়ার ঘরে ছিলেন। একজন বয়স্ক মহিলা বললেন, তোমার বয়স কত? কায়নাত বিব্রত হচ্ছে এবার, তবুও বলল, 17। মহিলাটি বলল, তুমি তো খুব ছোট, তোমার জামাই এসেছে এই বাড়িতে? কায়নাত জানালার বাইরে হাত উঁচিয়ে গেট বরাবর তাক করে বললেন, এসেছেন? ওই যে গেটের সামনে ফোনে যে কথা বলছেন উনি। অনেকেই ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। অর্ণ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। কায়নাত ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে আবারও দৃষ্টি সরিয়ে ফেললো। সেই মহিলা মুচকি হেসে বললেন, বাহ, বেশ কপাল নিয়ে দুজন দুজনকে পেয়েছে। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।